ফিক্সড ইনকাম বা ডেট। আমার মনে হয় প্রথমে আমাদের একটু পিছিয়ে তাকানো দরকার। ফিক্সড ইনকাম কেন অপশান? আমাদের মিউচুয়াল ফান্ডের ফিক্সড ইনকাম প্ল্যানগুলো কিন্তু সেরকম নয়। তার আমানতের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ফিক্সড ইনকামে রাখা উচিত। সুদকে খাওয়ার মতন বাজারে একটা রাক্ষস আছে। পরামর্শদাতাদের বাজে পরামর্শে আমানতকারীরা প্রচণ্ড ভীষণ টাকা তারা লোকসান করেছেন। একটি আমানতকারী যদি আরেকটি আমানতকারীকে বলে এগুলো কি, কোথায় ইনভেস্ট করে, খায় না মাথায় দেয়, কি ধরনের রিস্ক আসতে পারে? কিন্তু আপনি যদি গুজবে কান দেন যে কলকাতা কোটিপতিতে ভর্তি, ভেবে আমারও আনন্দ লাগে। নমস্কার, আমি নীলাঞ্জন দে, পার্টনার উইশলিস ক্যাপিটাল। আমার সামনে আজকে আমাদের অতিথি শ্রী অরুণময় সুর। অরুণময় দার কথা নতুন করে কিছু বলার নেই। পার্সোনাল ফিনান্স প্র্যাকটিশনার হিসেবে অরুণময় দার যথেষ্ট নামডাক আছে, অনেক পরিচিতি আছে। আজকের সাবজেক্টটা একদম অন্যরকম। আমরা তো খালি জানি ইকুইটি নেই, লোকে ব্যতিব্যস্ত, লোকে জানতে চান, খুব আগ্রহী। কিন্তু ইকুইটি অথবা ইদানিংকালে কমোডিটি, গোল্ড, সিলভার ইত্যাদির বাইরেও একটা বিরাট জগৎ আছে, সেটা হচ্ছে ফিক্সড ইনকাম বা ডেট। ফিক্সড ইনকাম নিয়ে লোকের মতভেদ থাকতে পারে, তবে আমরা অনেকেই বিশ্বাস করি যে ফিক্সড ইনকামের একটা নিজস্বতা আছে। সেই নিয়েই আজকে অরুণময়দাকে জিজ্ঞেস করবো কিছু প্রশ্ন, এবং ওর কাছ থেকে জানতে চাইবো ফিক্সড ইনকাম নিয়ে কিভাবে সাধারণ একজন ইনভেস্টর তার নিজস্ব প্ল্যানিং করতে পারে। দাদা, এই সঞ্চয়ের জন্য, কথা বলার জন্য, আজকে আসার জন্য মেনি 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 থ্যাঙ্কস। আমরা ফিক্সড ইনকাম নিয়ে কথা বলতে চাই। দাদা, আপনি আমাকে বলুন ফিক্সড ইনকামের জন্য কিভাবে একজন সাধারণ ইনভেস্টর নিজের স্ট্র্যাটেজি ঠিক করতে পারে। আচ্ছা, প্রথমে নীলাঞ্জন, তোমাকে আমিও অশেষ ধন্যবাদ, কারণ এইভাবে ক্যামেরার সামনে বলাটা বোধহয় আমার জীবনে প্রথম হচ্ছে, সেটা তোমারই সৌজন্যে। আমি একটু ক্যামেরার থেকে পিছিয়ে থাকতেই ভালোবাসি, তাই এইভাবে প্রকাশমান করে দেওয়ার জন্য তোমাকে অশেষ অভিনন্দন। এবারে আসি ফিক্সড ইনকাম প্রসঙ্গে। ফিক্সড ইনকামের মধ্যে আমার মনে হয় প্রথমে আমাদের একটু পিছিয়ে তাকানো দরকার। ফিক্সড ইনকাম মানে স্থায়ী আয়। তো আয়টা স্থায়ী হয় যখন আয়ের আমরা যে বিনিয়োগ করি, বিনিয়োগের সঙ্গে আমরা কিছু রিটার্ন এক্সপেক্ট করি। তো রিটার্নটা আমরা যেটা জানি যে রিটার্নটা যেটা হয় সেটা সেই আদিম যুগের সবচেয়ে বোধহয় আদিমতম শব্দ, সেটা হচ্ছে সুদ। যদি কোনো আদিমতম শব্দ দুটো থাকে, সুদ তার মধ্যে একরকম। তো আগেকার দিনে এই সুদের মারফতেই আমাদের যত অর্থনৈতিক কারবার, যা কিছু এই সুদকে দিয়েই শুরু হয়েছে। তারপরে এই সুদ শব্দটার নানা ধরনের বিবর্তন ঘটে এটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছে সুদ হিসাবে নয়, তার একটা নতুন নাম রিটার্ন দিয়ে। তো একজন সাধারণ বিনিয়োগকারী যিনি এতদিন পর্যন্ত কোনো চাকুরি করতেন, চাকুরিজীবী বা ছোট ইনকাম, যাদের কাছে বড় আয়ের কোনো ব্যক্তি নন তিনি, অর্থাৎ তিনি তার আয়টা নিয়ে খুব বেশি ঝুঁকিযুক্ত জায়গাতে বিনিয়োগ করতে পারবেন না, তার জন্য ফিক্সড ইনকাম একটা অপশান। এবার আসি ফিক্সড ইনকাম কেন অপশান। তার প্রথম কারণ আমি বলে দিলাম, এটা ঝুঁকিবিহীন বলবো না, কিন্তু ঝুঁকির পরিমাণ কম, কারণ বাজারের সঙ্গে এটা সম্পৃক্ত নয়। দ্বিতীয় কথা হচ্ছে, এখান থেকে যে ইনকামটা জেনারেট করে বা ইনকামটা পাওয়া যাচ্ছে, সেই ইনকামটা মোটামুটি আমাদের যে স্থায়ী ইনকাম আমানত প্রকল্পগুলো হচ্ছে তার প্রায় সমানই অনেক সময় হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা, স্থায়ী আমানত প্রকল্পগুলোর একটা নির্দিষ্ট ম্যাচিউরিটি থাকে, যার আগে সেই আমানত থেকে বেরোনো একটু মুশকিল। আমাদের মিউচুয়াল ফান্ডের ফিক্সড ইনকাম প্ল্যানগুলো কিন্তু সেরকম নয়, বেশিরভাগই হচ্ছে ওপেন এন্ডেড, মানে তার জানলাটা খোলা আছে, অর্থাৎ কোনো বিনিয়োগকারী যদি সেখানে হঠাৎ কোনো প্রকার টাকার দরকার পড়ে, সে কিন্তু ওখান থেকে নিজেকে বের করে নিতে পারবে। আর তারপরে হচ্ছে ট্যাক্সেশনের দিক থেকে আমাদের এটা, যারা ট্যাক্স কর দেন তাদের নিজস্ব, তারা যে স্ল্যাবে যেরকমভাবে আছেন সেই অনুযায়ী তারা দেবেন। তো এই ফিক্সড ইনকাম প্রত্যেকটি বিনিয়োগকারীর একটা নির্দিষ্ট পরিমাণ, তার আমানতের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ফিক্সড ইনকামে রাখা উচিত। ফিক্সড ইনকামকে ব্যাংকের
মেয়াদি আমানত বা অন্যান্য এই ধরনের লিকুইড ইনকামের সঙ্গে লিকুইড সেমি লিকুইড ইনস্ট্রুমেন্টের সঙ্গে একটা সমতুল ভাবা যেতে পারে। সুতরাং আমি মনে করি ছোট আমানতকারী, মধ্য আমানতকারী, এমনকি বৃহৎ আমানতকারীরও একটা টাকা, কারণ এটা একটা রিস্কের এগেনস্টে, ঝুঁকির এগেনস্টে একটা, আমি মনে করি একটা কুশন। ঠিক। এই যে আমানত নিয়ে আপনি বলছেন, অনেকেই ডিপোজিট কেবল করে, ডিপোজিট থেকে বাইরে গিয়ে খুব একটা কিছু ভাবতে চান না। কিন্তু ইদানিং তো আমরা দেখেছি যে ডিপোজিটের যে ইন্টারেস্ট রেট, বিশেষ করে যেগুলো ব্যাংক অফার করছে, বা সাবেকি ডিপোজিট যেভাবে আমরা আগে করতাম এখন আর করছি না, এই রকম একটা ধারা এসছে, এবং সেটা হয়তো অমূলক নয়, সত্যিকারের কারণ আছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? প্লেবুকটা কি ধরনের? না, এখন তো দেখুন, আগে আমানতকারীরা যারা ডিপোজিট করতেন তারা শুধু ওই সুদের হার ব্যাপারটার দিকেই লক্ষ্য রাখতেন, কিন্তু যত দিন যাচ্ছে তত আমানতকারীরাও শিক্ষিত হচ্ছে, তারা জানতে পারছে যে সুদকে খাওয়ার মতন বাজারে একটা রাক্ষস আছে, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতিটা আমানতকারীর জীবনে মহিষাসুর হয়ে আসবে কি বকাসুর হয়ে আসছে সেটা আমানতকারী নিজেও বুঝতে পারছে না। এই যে আমরা যে সুদ পাচ্ছি আর তার পাশে যে রাক্ষসের হারটা রয়েছে, সেটা কি আমানত থেকে প্রাপ্ত সুদের হারটা পুরোটাই খেয়ে নিচ্ছে? অর্থাৎ আমার আসলে কিছুই লাভ হচ্ছে না, শুধু আমি দেখতে পাচ্ছি একটা সুদ আসছে। এইটার জন্য আজকালকার দিনে আমানতকারীরা একটু ওই স্থায়ী আমানত প্রকল্পগুলো থেকে একটু সরে আসার, মানে তাদের মধ্যে একটা ইচ্ছা হয়েছে, তারা এটা বুঝতে পারছেন। কিন্তু এখানে একটা বড় রোল আমার মনে হচ্ছে তাদেরকে যারা পরামর্শ দিচ্ছে তাদের। আমি যে রাজ্যতে বসে আছি বা যে রাজ্যকে আমি প্রতিনিধিত্ব করছি, দুঃখের কথা এখানে এমন একটা যুগ চলে গেছে যে যুগে পরামর্শদাতাদের বাজে পরামর্শে আমানতকারীরা প্রচণ্ড ভীষণ টাকা তারা লোকসান করেছেন, শহর গ্রাম সবেতেই। তার ফলে তারা ব্যাংক থেকে বা পোস্ট অফিসের আমানত থেকে বেরিয়ে অন্য কিছু আমানত করতে গেলেই তাদের একটা ভয় হচ্ছে। তো পরামর্শদাতারাই যখন মূলত এই লোভটা জাগাবার জন্য দায়ী, এর পিছনে অন্য অনেক উদ্দেশ্য ইত্যাদি থাকতে পারে, আমি সেগুলোকে ধরবো না। আমি মনে করি পরামর্শদাতা, ডিস্ট্রিবিউটার, এজেন্ট, তাদের লোভই আমানতকারীকে লোভী করতে সাহায্য করেছে। তো তাদেরকে আবার ঠিক পথে ফিরিয়ে আনাটা আমাদেরই কাজ। আমরাই তাকে বোঝাতে পারবো যে ব্যাংকের স্থায়ী আমানত, পোস্ট অফিসের স্থায়ী আমানতের বাইরেও ফিক্সড ইনকামের আরও অনেক অপশান আছে। যেমন তুমি বলছিলে মিউচুয়াল ফান্ডের ফিক্সড ইনকাম অপশান, ডেট, ফ্লোটিং রেট, আপনার মিডিয়াম টার্ম বন্ড, শর্ট টার্ম বন্ড ইত্যাদি জিনিসগুলোতে আমরা যদি ধীরে ধীরে তাদেরকে ইনভেস্ট করানো শুরু করতে পারি এবং তাদেরকে দেখাতে পারি যে এটা তোমার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী যে কোনো রকম প্রয়োজনকে ফুলফিল করে, আমার মনে হয় এটা একটা ভালো একটা জায়গা, এবং আমানতকারীর জন্য এটা একটা, তাদেরও একটা চোখ খুলে যাবে, তাদের যে একটা ভয় এখনও কাজ করছে সেটাও করবে। তো ইদানিং আমরা দেখছি নানান ধরনের ফিক্সড ইনকাম প্রোডাক্ট এসছে মার্কেটে। আমরা যে সবসময় যে সাবেকি ফিক্সড ইনকাম প্রোডাক্ট, আমানতের কথা বলছি না, কিন্তু ইভেন ম্যানেজ ডেট, তো সেখানেও তো ভ্যারাইটি কিছু কম নয়, বরং আমরা জানি ওটা বেড়ে যাচ্ছে। তো একজন নতুন ইনভেস্টার বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে এসে যখন নতুনভাবে চিন্তা ভাবনা করা সেরকম যদি কেউ করেন, তাহলে কি কি ব্যাপারে তার আগ্রহ থাকা উচিত বা কি কি ব্যাপারে চিন্তা ভাবনা করেই পদক্ষেপ নেওয়া উচিত? সুদের হার তো একটা অ্যাসপেক্ট হলো, বা ফিক্সড ইনকাম থেকে যা রিটার্ন জেনারেট হবে সেটা আর একটা অ্যাসপেক্ট হলো, আর কি আনুষঙ্গিক ম্যাটার্স থাকতে হবে যেগুলো না জানলেই নয়? আমার মনে হয় যখন তিনি কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো জিনিসেতে স্থায়ী আমানত বা ফিক্সড ইনকামে ইনভেস্ট করছেন, তখন কোম্পানিটা সম্পর্কে তার একটা ন্যূনতম ধারণা থাকা জরুরি। অর্থাৎ তিনি যদি বলেন যে আমি শুধু পরামর্শদাতাকে চিনি, তাহলে এইভাবে ধৃতরাষ্ট্র হয়ে কিন্তু আমানতকারী আজকে আর বেঁচে থাকতে পারবে না। তো ধৃতরাষ্ট্রকে দেখে যদি গান্ধারী চোখ বন্ধ করে, অর্থাৎ একটি আমানতকারী যদি আরেকটি আমানতকারীকে বলে যে নীলাঞ্জন আমাকে এই ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে বলেছেন, তুমিও করো, এটা তাহলে মহাভারতের কাহিনী হয়ে যাবে। আমরা দেখেছি দুজনেরই চোখ বন্ধ করে মহাভারত হয়ে গেছে।
সুতরাং আমানতকারীর চোখটা খোলা রাখতে হবে, কারণ যখন তারা তাদের আয়টাকে বুঝে নিতে পারছে, চোখটা, অর্থাৎ আজকালকার দিনে বেশিরভাগ আমানতকারী শিক্ষিত কাগজ পড়ে। আমি শিক্ষিত বলতে বোঝাচ্ছি যে তারা কাগজ পড়ে, অন্যান্য জিনিসপত্র পড়ে। নিজের একটা ধারণা তৈরি করতে হবে যে আমার যে টোটাল ইনভেস্টমেন্ট আছে তার কতটা পোর্শন আমি এখানেতে ইনভেস্ট করব। ধরে নাও একটা লোকের কাছে 30 লক্ষ টাকা আছে, সে প্রথমেই 15 লক্ষ টাকার সিনিয়র সিটিজেন করলো, বা ওই যে ব্যয় বন্দনা যোজনা করলো। তারপরেও যদি তার কাছে 3-4 লক্ষ টাকা থাকে, আমি একজন পরামর্শদাতা হিসাবে তাকে এইবার আমার পছন্দের জিনিসগুলো তাকে বলবো, আপনি কেন এখানে করবেন সেটা বুঝিয়ে বলবো। এবার তাকে তার বিস্তৃত তাকে বলতে হবে যে এইগুলো কী, কোথায় ইনভেস্ট করে, খায় না মাথায় দেয়, এগুলো তাকে বোঝাতে হবে। এই বোঝানোটা এবং আমানতকারীকেও বুঝতে হবে। এই বুঝছি না, তুমি বলছো বা আপনি বলছেন বলে আমি সই করছি, এই পথ থেকে আমি সমানে ইনভেস্টার আমানতকারীদের বলছি আপনারা দূর হটুন। কারণ এখনকার দিনে তো নানা রকম চোখ খুলে যাওয়ার জন্য অনেক কিছু জিনিস বেরিয়েছে। এই যে তোমরা বিভিন্ন খবরের কাগজে, সঞ্চয় কাগজে বা বিভিন্ন কাগজে এই নিয়ে লেখা বের করছো, ইংরেজিতে বার করছো, বাংলায় বার করছো, তো সেগুলো যদি আমি একটু না পড়ি, কেবল চটুল সংবাদ পড়ে তো আমার তো প্রাত্যহিক আমার দিন গুজরান হবে না, সেটা তাদেরকে বুঝতে হবে। এটা আমার মনে হয় অন্য রাজ্যের একটু অর্থনৈতিক দিক থেকে যারা একটু এগিয়ে আছে, এই ধরনের রাজ্যের লোকের ধ্যান ধারণাটা একটু বেশি। আমাদের এখানে এটা কম। আমাদের এখানে কোনো চটুল খবরের দিকে লোকের বেশি নজর, সেখান থেকে সরতে হবে। তাহলে কিন্তু মোটামুটি সে ভালোভাবেই তার ফান্ডটা ম্যানেজড হবে এবং সে একটু ভালো রিটার্নও পাবে। এবং একটা সাইকেল যদি সে অতিক্রম করতে পারে, এবার সে কিন্তু নিজেকে করতে হবে। এই মহাভারতের অ্যানালজিটা খুব ভালো লাগলো, খুব ইন্টারেস্টিং লাগলো, আর এন্টায়ারলি খুব প্রাসঙ্গিক, বিশেষ করে যখন আমরা এখনকার প্রোডাক্টগুলো দেখি। অ্যান্ড দ্যাট ব্রিংস আস টু দি সাবজেক্ট অফ রিস্ক। সো আমরা জানি কোনো কিছুই, কোনো রকম ইনভেস্টমেন্ট, কোনো অ্যাসেট ক্লাসই রিস্কবিহীন নয়, সেটা আপনিও বললেন সবাইকে। কি ধরনের রিস্ক আসতে পারে ফর এ নর্মাল ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট? কি টাইপের রিস্ক নিয়ে অ্যাজ এন ইনভেস্টর আমি সতর্ক থাকব? দেখো, প্রথম কথা আমার নিজের মনে হচ্ছে লিকুইডিটি রিস্ক। লিকুইডিটি রিস্কটা অর্থাৎ আমি যখন চাই তখন পাই, আমানতকারীকে কিন্তু এই ধারণাটার উপরেও একটু চিন্তাভাবনা করতে হবে। অর্থাৎ আমি ব্যাংকে গেলাম, আমি টেবিলের উপরে আমার এফডিআরটা পেছনে সই করে দিয়ে বললাম এক্ষুনি টাকা চাই, এটা হচ্ছে যখন চাই তখন পাই ধারণা। কিন্তু আমানতকারী যখন তার ইনভেস্টমেন্টটাকে, বিনিয়োগটাকে ভাঙবে একটা পরামর্শ, তখন তাকে এইটা বুঝতে হবে যে যখন চাই তখন পাই, অর্থাৎ লিকুইড এবং ইললিকুইড নট ফর আ লং টাইম, কিন্তু 3 বছর 4 বছর এইরকম করলে আমি ওটার উপরে আমি হাত দিতে পারবো না। আমার এমনভাবেই প্রয়োজনটাকে আমাকে নিজেকে করতে হবে। আর দ্বিতীয় কথা, আরেকটা আমার মনে হয় অনেক সময় হচ্ছে ইন্টারেস্ট রিস্ক, অর্থাৎ কোনো বন্ড হয়তো সময় মতন ইন্টারেস্টগুলো দিতে পারছে না, বাজারে ইন্টারেস্ট রেট হঠাৎ বেড়ে যাওয়ার দরুন তাদের বন্ডগুলো বিক্রি করে আবার করতে অসুবিধা হচ্ছে। বাট সেটাও কিন্তু আমরা দেখেছি কালে দিনে 2-3 বছরের অপেক্ষায় এটা কিন্তু মিটে যায়। আমরা মিউচুয়াল ফান্ডেও গত 5-6 বছর আগে এরকম একটা রিস্ক দেখেছিলাম। তো সেটাও তো মোটামুটি যারা অপেক্ষা করেছিল তারা প্রত্যেকেই তার টাকা পেয়ে গেছে। আরেকটা আমার মনে হচ্ছে যে মানে আমি যেটা সবথেকে বেশি রিস্ক আমানতকারীদের বলি, সেটা হচ্ছে গুজবের ঝুঁকি। অর্থাৎ যে কোনো রকম গুজব, যে যা বলছে সেই কথাকে কান দেওয়া। অর্থাৎ বিনিয়োগ আর চটুলতা, এই চটুল খবর, এ দুটো এক নয়, এ দুটোকে আলাদা করে ভাবতেই হবে। টাকাটা আমার, চটুল খবরটা বাজারের বিভিন্ন পরিস্থিতি থেকে তৈরি হচ্ছে, সত্যি মিথ্যার কম্বিনেশানে। তো ওই দুটোকে এক দাঁড়িপাল্লায় ভাবা যাবে না। আমাকে দেখতে হবে যে আমি যেখানে ইনভেস্ট করেছি সেইখানকার সম্বন্ধে আমি খবরাখবর নিয়েছি। যেমন ধরো একটা প্রোডাক্ট এখন বাজারে এসছে, যেটাকে আমরা বলছি সিসিডি, কিউমুলেটিভ কনভার্টিবল ডিবেঞ্চার।
আজকে অনেক বিনিয়োগকারীর সঙ্গে কথা বলছি, অনেক পরামর্শদাতার সঙ্গে কথা বলছি, কিন্তু কেউ এই ব্যাপারটা সম্পর্কে জানছে না। এই কিউমুলেটিভ কনভার্টেবল ডিবেঞ্চারগুলো তোমাকে মাসিক ভিত্তিতে সুদ দিচ্ছে বা কোয়ার্টারলি দিচ্ছে, এবং তুমি যদি 2 বছর পরে ওখান থেকে বেরোতে চাও তাহলে তোমাকে 20% মতন অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে অন দ্য ক্যাপিটাল। 3 বছর বাদে বেরোলে 30%, 4 বছর বাদে বেরোলে 40%। তো যদি কেউ একটা 2 বছরেরও করে এবং যদি সে ওখান থেকে 11% ফিক্সড ইনকাম পায় আর 20% যদি তার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয়, তাহলে তার নেট আর্নিং কত? 12-13%। এটা বাজারের যে কোনো স্থায়ী আমানতের তুলনায় বেশ ভালো। এবার এসে ঝুঁকিটা এখানে তাকে ডিম্যাট অ্যাকাউন্ট করতে হবে। ডিম্যাটে তাকে অ্যাকাউন্টটা তার এই যে সিকিউরিটিসটা ডিমেটেরিয়ালাইজড হয়ে যাবে। এবার কেউ প্রশ্ন করতে পারে আমি এটা বিক্রি করব কি করে? তো এখন কিন্তু বাজারে এই লিস্টেড যেমন আমাদের প্ল্যাটফর্ম আছে, তেমনি আনলিস্টেড প্ল্যাটফর্মও আছে। তুমি জানবে প্ল্যানিফাই সব বেরিয়েছে, আমারও কিন্তু ধারণা ছিল না। আমি সেখানে নিজে গিয়ে দেখেছি যে এই সমস্ত ডেট সিকিউরিটিসগুলোর কিন্তু ট্রেডিং হচ্ছে। ডিসকাউন্টে হতে পারে, যেমন মিউচুয়াল ফান্ড আমি বিক্রি করতে চাইলে ডিসকাউন্টে বেচতে পারি, প্রিমিয়ামে বেচতে পারি, এখানেও তাই। শুধু লিকুইডিটি আছে এইগুলো। এবং তুমি যদি 48 মাস রাখো, তারপরে যদি তুমি তাকে কনভার্ট করে নাও, এমন আছে যেসব কোম্পানিতে কনভার্টেড হবে তাদের মার্কেট ভ্যালুয়েশন দেখা যাচ্ছে আমার আমানতের প্রায় 1.5x বা 2x। এই ধৈর্যটুকু আমানতকারীদের বোঝাতে হবে যে আপনি তো কেবলমাত্র 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকার উপর করছেন, আপনার মূল আমানত আছে 3 কোটি টাকা। কিন্তু আপনি যদি গুজবে কান দেন এ কি হবে ও কি হবে, এটা কিন্তু আপনাকে এই জায়গায় দেবে। সিসিডি কিন্তু বাজারে খুব একটা জনপ্রিয় নয়, কিন্তু আমার নিজের বিশ্বাস সিসিডি বাজারে জনপ্রিয় হবে। এখন কিন্তু কোম্পানিগুলো যাদেরকে ডেট প্রোভাইড করে, কোম্পানিগুলো অনেক বেশি সতর্ক, কারণ তারা যদি এই ধরনের আনসিকিউর ডিবেঞ্চারে যদি ফেল করে তাহলে তাদের টোটাল চেনটাই নষ্ট হয়ে যাবে। ব্যাংক আজকাল যথেষ্ট পরিমাণে এইগুলোর উপরেও নজর রাখছে তাকে কোনো ক্রেডিট এক্সপোজার দেওয়ার আগে। সুতরাং এটা আর আগের দিন নেই যে কেউ নিল হঠাৎ করে ব্রিটেনে পালিয়ে গেল, তারপরে তাকে ডেকে পাঠাচ্ছি আয় খুকু আয় ইত্যাদি, এইসব জিনিসগুলো কমে গেছে এখন। সুতরাং একটা বিনিয়োগকারীকে এর অপশান দেওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে বিল ডিসকাউন্টিং, ইনভয়েস ডিসকাউন্টিং, এই একটা কনসেপ্ট আছে। এইগুলোর উপরেও ইনভেস্টাররা কিছু কিছু করে তাদের অল্প বিস্তর, অর্থাৎ 25 দিন, 31 দিন, 60 দিন। এখন তো ব্যাংকে টাকা রাখলে তোমার নিদ্রা হওয়া খুব কঠিন, কারণ তুমি জানো না তুমি কি মানে করে ফেলবে মোবাইলে, আর পরের দিনই বিভিন্ন সংবাদপত্রে উঠবে। আমি ভেবে আশ্চর্য হই কলকাতা শহরে কি বৃদ্ধের কাছে এত কোটি কোটি টাকা আছে? তাহলে আমরা পাচ্ছি না কেন? প্রায়ই দেখি কারো 2 কোটি যাচ্ছে, 3 কোটি যাচ্ছে, কমন হয়ে গেছে। তার মানে কলকাতা কোটিপতিতে ভর্তি, ভেবে আমারও আনন্দ লাগে। তো এইগুলোকে আমরা এভাবে ইনভেস্ট করাতে পারি, এবং সেক্ষেত্রে এগুলো ব্যাংক গ্যারান্টেড থাকে, অনেক সময় ইন্স্যুরেন্স কোম্পানি গ্যারান্টেড থাকে। এইগুলো নিয়ে আমাদের কাজ করা আজকের দিনে ফিক্সড ইনকাম মার্কেটে মনে হয় খুব প্রয়োজন। ফিক্সড ইনকাম মানেই সেই শ্রীরাম, বাজাজ, তারপরে আর এই গুটি কতক, তার বাইরেও আছে। এই জিনিসটা আমাদের মনে হয় নিয়ে কাজ করার প্রয়োজন। কেবল ইকুইটি 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 ব্যাপারটা কেমন যেন একদম মানে একদম একপেশে ব্যাপারটা হয়ে গেছে, এবং একপেশে ব্যাপার থেকে বেরিয়ে আসা দরকার। ইনফ্যাক্ট অরুণময়দা আপনারা দেখেছেন খুব ইন্টারেস্টিং দুটো প্রোডাক্ট হি হ্যাজ ফ্ল্যাগড, একটা হচ্ছে সিসিডি, অন্যটা হচ্ছে বিল ডিসকাউন্টিং। দুটোই এক অর্থে নিউ জেনারেশন প্রোডাক্ট, অর্থাৎ এখনকার ইনভেস্টার পুরনো ইনভেস্টারদের ওইখান থেকে সরে এসে নতুন হ্যাবিট যখন ইনভেস্টমেন্টে তৈরি হবে সেখানেও তারা কনসিডার করতে পারে। এই দুটোই ইমার্জিং প্রোডাক্টের মধ্যে আমি রাখবো, এবং উনিও নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন। আগামী দিনে ফিক্সড ইনকাম সিকিউরিটিজের জগৎটা আমার মনে হয় অনেকটাই বিস্তৃত হয়ে যাবে। অনেক রকম প্রোডাক্ট ভেরিয়েশন আসবে, নুয়ান্স প্রোডাক্টস আসছে, এবং সবচেয়ে বেশি যেটা আমার কাছে আশাপ্রদ সেটা হচ্ছে অনেক নতুন ইনভেস্টর এখানে পা রাখবেন, এবং সেই ফিক্সড একদম বন্ড, একদম ডিবেঞ্চার, ক্লাসিক্যাল প্রোডাক্টস থেকে বেরিয়ে বৃত্তের বাইরে গিয়ে ওরা কিছু নিজেদের জন্য স্পেশাল কিছু আনতে পারবেন, যাতে নিজেদের পোর্টফোলিওগুলো একটু বেশি সমৃদ্ধশালী হয়।
আমার মনে হয় সঞ্চয়ের এই সেকশনে, এই এপিসোডে আমরা অনেকগুলো ছোট ছোট কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টস আলোচনা করলাম। অ্যান্ড আমাদের কাছ থেকে অরুণময়দার একটা বিরাট থ্যাংক ইউ প্রাপ্তি আছে, এবং উনি অ্যাবসলিউটলি হি ডিজার্ভস। খুব ভালো সময়ে, খুব ভালো দিনে আমরা এই আলোচনাটা করছি। একটা লম্বা ইনিংস আমাদের খেলতে হবে, আপনাদেরও খেলতে হবে। প্লিজ দেখুন এবং আমাদের জানান। আমি একটা কথা বলতে চাই, নিশ্চয়ই, লাস্ট ওয়ার্ড ইজ ইয়োরস। আমি একটা কথা বলতে চাই যে আমরা আমাদের একার জ্ঞান তো জ্ঞান নয়, অনেকের জ্ঞান বা অনেকের নলেজ নিয়েই আজকে আমাদের এগোতে হবে, এই পরামর্শদাতা বা ডিস্ট্রিবিউটারদের। তো তুমি নিশ্চয়ই জানো যে আমরা একটা অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করি, আইকা বলে। 20, 21, 22 তারিখ JW ম্যারিয়ট হোটেলে আমাদের একটা যে আইকা গ্লোবাল ওয়েলথ সামিট হচ্ছে, সেখানে কিন্তু আমরা কেবল মিউচুয়াল ফান্ড নয়, আদার দ্যান মিউচুয়াল ফান্ড, এই অল্টারনেট বিশেষত ডেটের উপরে আমরা বেশ কিছু কোম্পানির স্টল বা তাদের স্পিকাররা থাকবে। তো তোমার এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে আমি আহ্বান জানাতে চাই, যদি কোনো ডিস্ট্রিবিউটার, পরামর্শদাতা বা সাধারণ বিনিয়োগকারী এ সম্বন্ধে জানতে চায়, তো তারা এখানে সামিটে আসতে পারে, অংশগ্রহণ করতে পারে। আমার মনে হয় তারা সমৃদ্ধ হবে, তারা আরও ভালো জানতে পারবে জিনিসগুলো সম্পর্কে। রাইট, আমারও মনে হয় ওয়েলথ সামিটটা খুব ক্রিটিক্যাল একটা ল্যান্ডমার্ক জায়গায় চলে যাবে আমাদের। এই অর্গানাইজেশন যেন ভালো করে, এবং আগামী দিনে অনেক নতুন খবর এদের মাধ্যমে আপনাদের সামনে আসবে। আমরাও চেষ্টা করব সেই প্রয়াসে সামিল হতে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম। নমস্কার। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।